আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ইতিমধ্যে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হয়ে গিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং সামনে তোমাদের আরও কিছু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বাকি রয়েছে। এবং তার ভিতর অন্যতম একটি প্রাকৃতিক সৌন্দর্যের বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তোমাদের ভর্তি পরীক্ষা হবে সামনে। কিছুদিন আগে সিলেট গিয়েছিলাম এবং দেখেছি খুবই সুন্দর, খুবই মনোরম একটি ক্যাম্পাস। তো এই ক্যাম্পাসে যদি যেতে চাও, আশা করি আমাদের ক্লাসটি তোমাদের উপকারে আসবে। এবং শাহজালাল বিশ্ববিদ্যালয়ে তোমরা জানো যে 17-18 সেশনের পর থেকে তারা নিজেরা ভর্তি পরীক্ষা নেয়নি, তারা গুচ্ছের আন্ডারে কিছু ভর্তি পরীক্ষা নিয়েছে। এবং তার পূর্বে তারা যে ভর্তি পরীক্ষাগুলো নিয়েছিল, অর্থাৎ গুচ্ছে যাওয়ার আগে, সেই ভর্তি পরীক্ষার প্রশ্নের প্যাটার্নগুলো ফলো করে আমরা তোমাদের কিছু পরীক্ষা নিয়েছিলাম এবং তোমরা সেই প্রশ্নগুলো কিছু সলভ দেখবা এখন। আচ্ছা, আমরা দেখি যে সেট 1, আমরা দুইটা সেটের প্রশ্ন আজকে সলভ করব এবং এটা পুরোপুরি দেখবা যে শাহজালাল ইউনিভার্সিটির যে বিগত সালের যে প্রশ্নগুলো তার সাথে রিলেটেড, অর্থাৎ সেই প্যাটার্নগুলোর সাথে রিলেটেড। ঠিক আছে? আচ্ছা, প্রথম প্রশ্নটা যদি আমরা দিকে লক্ষ্য করি যে হ্যাড ই নট ড্যাশ হি ড্যাশ দ্য গ্লাস। আচ্ছা, এই প্রথম প্রশ্নটি দেখো, এটা কোথা থেকে এসেছে? এটি এসেছে আমাদের কন্ডিশনাল সেন্টেন্সের রুলস থেকে, তাই না? কন্ডিশনাল। আচ্ছা, এই কন্ডিশনাল সেন্টেন্সের রুলস থেকে এসেছে। দেখো, আমরা কন্ডিশনাল সেন্টেন্স পড়েছি কয়টা? আমরা জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল পড়েছি, তাই না? তো এই যে ফার্স্ট কন্ডিশনালের রুলস অনুযায়ী আমরা কি জানি যে ফার্স্ট কন্ডিশনালে কি থাকে? যে ইফ যুক্ত ক্লজ প্রেজেন্ট ইনডিফিনিট, আর অপর পাশে কি থাকে? ফিউচার ইনডিফিনিট, তাই না? আচ্ছা, যদি আমরা সেকেন্ড কন্ডিশনালের দিকে তাকাই, তাহলে সেখানে কি থাকে? এই ইফ যুক্ত ক্লজে পাস্ট ইনডিফিনিট, আর অপর পাশে উড, কুড, মাইট প্লাস V1 থাকতে পারে। অথবা এবং থার্ড কন্ডিশনের রুলসে আমরা যেটা লক্ষ্য করি সেটি হচ্ছে এই ইফ যুক্ত ক্লজ এর পাশে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে, পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে অপর পাশে হবে এই উড, কুড, ঠিক আছে, অথবা মাইট প্লাস হ্যাভ প্লাস V3। ঠিক আছে, এই তিনটা কন্ডিশনাল সেন্টেন্স আমরা জানি। আচ্ছা, এই তিনটা কন্ডিশনাল সেন্টেন্সের ভিতর আমাদের আগে আইডেন্টিফাই করতে হবে যে এই প্রশ্নটা কোন কন্ডিশনাল সেন্টেন্সের ভিতর পড়ে। তো দেখো, এখানে যেহেতু হ্যাড আছে, তো আমরা জানি হ্যাড মোটামুটি পাস্ট পারফেক্ট টেন্সকে রিপ্রেজেন্ট করে। তো এই পাস্ট পারফেক্ট টেন্সটা কোথায় কাজ করে? থার্ড কন্ডিশনালে। তো থার্ড কন্ডিশনালের রুলসটা কি? যে পাস্ট পারফেক্ট টেন্স থাকবে এবং অপর পাশে কি থাকবে? উড, কুড, মাইট, উড অথবা কুড অথবা মাইট প্লাস হ্যাভ প্লাস V3, তাই না? তো এখন আমরা লক্ষ্য করবো যে হ্যাডের পর আমরা জানি কি বসে? V3 বসে। এখন এই পুরো সেন্টেন্সে দেখো সবগুলোতেই হ্যাডের পরে V3 আছে। আচ্ছা, তাহলে আমরা এর পরবর্তীতে যাই যে অপর পাশে আমার কি লাগবে? উড, কুড, মাইট প্লাস হ্যাভ প্লাস V3। এখন দেখো, এখানে একমাত্র এই সেন্টেন্সে উড, হ্যাভ প্লাস V3 আছে এবং এই সেন্টেন্সে উড, হ্যাভ প্লাস V3 আছে, তাই না? কিন্তু এই সেন্টেন্সে দেখো উড প্লাস V1 আছে, উড প্লাস V1 আছে। তাহলে মানে এই সেন্টেন্সটা থার্ড কন্ডিশনাল রুলস অনুযায়ী খাটে না। তো যেটা খাটে সেটা হচ্ছে এই দুইটা। তো এই দুটার ভিতর কোনটা হবে? দেখো, হ্যাড হি নট বিন প্রভোকড, এটা একটু প্যাসিভ সেন্টেন্স। তো প্যাসিভের জন্য এখানে একটা বিন প্রভোকড হবে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তোমরা বুঝতে পারছো যে থার্ড কন্ডিশনাল রুলস অনুযায়ী যে হ্যাডের পরে কি বলবে? আমার V3 বলবে। দেখো, একটা V3 আছে, যেহেতু একটা প্যাসিভ সেন্টেন্স এই জন্য আমরা বিন ইউজ করেছি। পারফেক্ট টেন্সে প্যাসিভ সেন্টেন্সে কি ইউজ করে? বিন ইউজ করে, তাই না? কারণ কেউ নিজে নিজে প্রভোক্ট হয় না, কারো মাধ্যমে প্রভোক্ট হয়। আচ্ছা, এটা গেল। পরবর্তীতে আমরা যেটা পাবো, উইথ দিস ফেইথ উইল গো টু দ্য সাউথ উইথ। আচ্ছা, হোয়াট ফেইথ ডাজ দ্য স্পিকার রিলেট হেয়ার। আচ্ছা, এই সেন্টেন্সটা কোথা থেকে এসেছে তোমরা বুঝতে পেরেছো? এটি এসেছে তোমাদের যে টেক্সট বুক থেকে, তাই না? টেক্সট বুক থেকে এসেছে এবং সেখানে মার্টিন লুথার কিং জুনিয়র তার যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণ থেকে, অর্থাৎ EFT থেকেও আমাদের কিন্তু এই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন এসে থাকে। তো তাহলে আমাদের EFT-তে প্রচুর গুরুত্ব দিতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো, উইথ দিস ফেইথ আই উইল গো টু দ্য সাউথ উইথ। এখানে এই ফেইথটাকে কোন ফেইথকে তারা নির্দেশ করছে?
কোন ফেথকে তারা নির্দেশ করছে এটা একটু তোমরা বলো তো। আশা করি সবাই আচ্ছা, তারা কোন ফেথকে নির্দেশ করছে? আচ্ছা, এখানে নির্দেশ করছে দ্য স্পিকার বিলিভস দ্যাট অল হিউম্যান উইল বি ইকুয়াল। অল হিউম্যান উইল বি ইকুয়াল। তোমরা দেখবা, তোমরা যদি মার্টিন লুথার কিং এর ভাষণটা ভালো করে পড়ো এবং ইএফটির যে টেক্সটটা আছে ওই টেক্সটে সে এই বিশ্বাসকে সামনে রেখে সে বলেছে আমি সাউথ উইথ সাউথ, অর্থাৎ তার দেশ চেয়ে দক্ষিণের দিকে সে যাবে। ঠিক আছে, এটা মুশফিকা বিন জয়নাল অ্যান্সার করেছে বি, তোমারটা সঠিক হয়েছে। আচ্ছা, এই বি নম্বরটা হচ্ছে তাহলে আমাদের কি এই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সট বুক থেকে যে প্রশ্নগুলো আসে সেই জিনিসটা আমরা একটু জানলাম। আচ্ছা, এরপরে যে প্রশ্নটা এসেছে যে উই উড লাইক টু কমেন্ড হিম ফর হিজ স্ট্যান্স। স্ট্যান্স মানে কি? স্ট্যান্স মানে কি? স্ট্যান্স মানে তার অবস্থান, তাই না? স্ট্যান্স মানে তার অবস্থান। অ্যান্ড ফোকাস অন টু আসপেক্টস অন হিজ রিমার্কস, দ্য নিড টু এক্সামাইন আওয়ার পাস্ট অ্যান্ড টু চক আউট a path for the media's unfettered and independent future journey. Here chalk out means, অর্থাৎ তোমরা যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতেই দেখবা এরকম ওয়ার্ড মিনিং বেস কিছু প্রশ্ন থাকে। সেখানে সিনোনিম থাকতে পারে, অ্যান্টোনিম থাকতে পারে বিভিন্ন ফ্রেজাল এক্সপ্রেশন থাকতে পারে, কোনো ইডিয়মসও থাকতে পারে, তাই না? তো দেখো এই চক আউট মানেটা কি? চক আউট মানেটা কি তোমরা একজন বলো তো। আচ্ছা, এমডি নাদিম, আমার বন্ধু নাদিম সে, আচ্ছা এই চক আউট হচ্ছে টু মেক এ স্কেচ অফ। ঠিক আছে, এই জিনিসগুলো একটু মুখস্থ টাইপের, অর্থাৎ অর্থগুলো তোমাদের একটু জানতে হবে। যে কোনো একটা লাইন দিতে পারে, ওই লাইনে একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, ওই ওয়ার্ডের অর্থটা কি সেটা তোমাকে জানতে চাইবে। ঠিক আছে, এজন্য আমাদের একটু রিডিং ক্যাপাবিলিটিটা বাড়াতে হবে। যাদের আমাদের ভোকাবুলারি খুব ভালো, খুব স্ট্রং, তারা এই প্রশ্নগুলোর উত্তর খুব দিতে পারবে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যদি আমরা যাই, যে আমাদের সাইফ স্যার, আমাদের ডাইনামিক বাংলা শিক্ষক সাইফ স্যার গড গ্রন্থিক ভাই ড্যাশ দ্য কোশ্চেন্স ফর সাস্ট। আচ্ছা, এই প্রশ্নটা দেখো, যে কোনো গ্রামাটিক্যাল কোশ্চেন অ্যান্সার করার আগে তোমাদের আগে জানতে হবে যে এই কোশ্চেনটা কোন টপিক থেকে এসেছে। এটা যদি তুমি আইডেন্টিফাই করতে পারো, তোমার বাকি জিনিসগুলো তোমার জন্য খুব ভালো হবে। দেখো এই প্রশ্নটা যেখান থেকে এসেছে সেটা হচ্ছে পজিটিভ ভার্বের রুল থেকে। এটা এসেছে পজিটিভ ভার্বসের রুলস থেকে। আচ্ছা, পজিটিভ ভার্ব কোনগুলো? আমরা যেটা বাংলায় যে ক্রিয়া পড়ি প্রযোজক ক্রিয়া, অর্থাৎ নিজে কাজ না করে অন্যকে দিয়ে যখন আমরা কাজ করাই তখন সেগুলোকে বলা হয় প্রযোজক ক্রিয়া। ইংরেজি থেকে আমরা বলি হচ্ছে পজিটিভ ভার্ব। এই পজিটিভ ভার্বটা কোথা থেকে আসে? দেখো ইট, ইট মানে কি? নিজে খাওয়া। এখন আমরা যদি অন্যকে খাওয়াতে যাই তখন কি আমরা কি লিখি? আই ইট হিম? না, আমরা লিখি কি? ফিড, তাই না? ঠিক তেমনিভাবে ধরো ওয়াচ, ওয়াচ মানে কি? নিজে দেখা। মানে আমরা যদি অন্য কাউকে দেখাতে চাই তখন কি বসে? শো। অর্থাৎ পৃথিবীতে কিছু কিছু ওয়ার্ডের পজিটিভ ফর্ম আছে, অর্থাৎ প্রযোজক ক্রিয়ার রূপ আছে, কিন্তু সব ওয়ার্ডের নাই। অর্থাৎ যে সকল শব্দের, অর্থাৎ যে সকল ওয়ার্ডসের কোনো পজিটিভ ফর্ম নাই, অর্থাৎ প্রযোজক ক্রিয়াগুলো নাই, সেগুলোকে আমরা প্রযোজক ক্রিয়া রূপান্তর করার জন্য কিছু ওয়ার্ড ব্যবহার করি, লাইক মেক, হ্যাভ, লেট, গেট, তাই না? অর্থাৎ এবং হেল্প। এই কয়েকটা ওয়ার্ড আমরা সাধারণত কোনো ভার্বকে, যে ভার্বের কোনো পজিটিভ ফর্ম নাই, সেই ভার্বকে পজিটিভে রূপান্তর করার জন্য এই পজিটিভ ফর্মগুলো ইউজ করি। তো এই পজিটিভ ফর্মগুলোর ভিতরে এই যে আজকে আমাদের প্রশ্ন যেটা এসেছে গট, তোমরা জানো গটের পর যদি অ্যাকশন ডুয়ার থাকে, গটের পর যদি অ্যাকশন ডুয়ার থাকে তাহলে কি বসে? টু প্লাস V1, অর্থাৎ একটা ইনফিনিটিভ বসে। আর গটের পর যদি অ্যাকশন রিসিভার থাকে তাহলে কি বসে? V3। তাহলে দেখো এখন আমরা কিভাবে বুঝবো কোনটা অ্যাকশন ডুয়ার কোনটা অ্যাকশন রিসিভার? একদম সহজ কথায় দেখবা, এই যে গ্যাপের পূর্বে যে ব্যক্তিরা থাকবে বা যে বস্তুটা থাকবে, সে যদি এখানকার যে ভার্ব, সে ভার্বের কাজ করতে পারে তাহলে সে অ্যাকশন ডুয়ার। যদি সে ভার্বের কাজটা করতে না পারে তাহলে সে কি? অ্যাকশন রিসিভার। তাহলে দেখো যে গ্রন্থিক, গ্রন্থিক কি? একজন ব্যক্তি।
আচ্ছা দেখো তো, ব্যক্তি কি কোনো কিছু প্রিপেয়ার করার কাজ করতে পারে না? পারে। তার মানে কি, সে হচ্ছে এখানে অ্যাকশন ডুয়ার। তো অ্যাকশন ডুয়ার থাকলে গেট গটের পরে আমরা কি ইউজ করি? 2+V1। এখানে তাহলে 2+V1 কি আছে? 2 প্রিপেয়ার। তাহলে আমাদের উত্তরটা কি হবে? 2 প্রিপেয়ার। আচ্ছা, মুশফিক বিন জয়নাল লিখেছে প্রিপেয়ার। সাইফ স্যার গড গ্রন্থি, এটা আসলে 2 প্রিপেয়ার, কারণ আমরা জানি কি গড। আচ্ছা, এর পরবর্তী প্রশ্নে যদি আমরা যাই, after more than 7 decades of the language movement and 5 decades of the liberation were dash to achieve the objective of the language movement in this independent country। আচ্ছা, এটা এখানে বোঝাতে চাচ্ছে যে আফটার মোর দেন 7 ডিকেডস, অর্থাৎ 70 দশক পরে, অর্থাৎ 70 বছর পরে, আমাদের ল্যাঙ্গুয়েজ মুভমেন্টের 70 দশক পরে, এবং 5 ডিকেডস অফ দ্য লিবারেশন, অর্থাৎ 50 বছরের মুক্তিযুদ্ধের পরেও ড্যাশ টু অ্যাচিভ দ্য অবজেক্টিভ অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ইন দিস ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। এখানে দেখো শেষে একটা কি আছে? কোশ্চেন মার্কস আছে। দেখো শেষে কি আছে? একটা কোশ্চেন মার্কস আছে। তার মানে আমাকে বুঝতে হবে এই সেন্টেন্সে যে গ্যাপটা আছে, এমন কিছু আমাকে বসাতে হবে যেটা দেখলে আমরা বুঝতে পারবো এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য কি? কোনো WH ওয়ার্ড যদি প্রথমে বসতে পারে, কোনো WH ওয়ার্ডের পরে কি বসে? অক্সিলারি ভার্ব বসে, তাই না? যদি অক্সিলারি ভার্ব বসে, আচ্ছা, দেন কি বসে? একটা সাবজেক্ট আমরা বসাই, দেন বসাই কি? একটা মেইন ভার্ব, ঠিক আছে? দেন একটা মেইন ভার্ব বসে, দেন বাকিটা এক্সটেনশন। এটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা মূল যে প্যাটার্ন। তাহলে এইখানে সেই অনুযায়ী দেখো বি নম্বরটাতে প্রথমে কি আছে? মাছ আছে। তো দেখো তো, মাছ তো কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করতে পারে না প্রথমে বসে, তাহলে আমার এটাও বাদ, তাহলে এটা আমার প্রথমেই বাদ। তারপরে দেখো সি নম্বরটাতে কি আছে? হাউ আছে, ঠিক আছে, ভালো কথা, WH ওয়ার্ড আমি পেয়েছি, কিন্তু পরে দেখো তো এরপরে সাবজেক্ট আছে। এটা কি হবে এখানে? না। আমার কি ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে আমার প্রয়োজন হবে অক্সিলারি ভার্বের। দেখো এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই, হাউ মাছের পরে কি আছে? উই আছে, তাহলে আমাদের এটাও বাদ। ঠিক সেমভাবে ডি নম্বরটাতে লক্ষ্য করো যে হাউ মাছের পরে সাবজেক্ট আছে, কিন্তু আমাদের দেখো এই WH ওয়ার্ডগুলোর পরে আমার প্রয়োজনটা কি? অক্সিলারি ভার্ব। এই সেন্টেন্সে এই যে BCD এগুলোতে কি অক্সিলারি ভার্ব আছে? নাই। একমাত্র দেখো যে এ নম্বরটাতে হাউ মাছ, দেখো WH ওয়ার্ড পেয়েছি। তারপর দেখো যে হ্যাভ, দেখো অক্সিলারি ভার্বও পেয়েছি। তারপর দেখো সাবজেক্ট, দেখো সাবজেক্টও পেয়েছি। তারপর দেখো মেইন ভার্ব বিন, ঠিক আছে, এই যে মেইন ভার্বও পেয়েছি। তারপরে এটার কারেক্ট অ্যান্সারটা হচ্ছে হাউ মাচ হ্যাভ উই বিন অ্যাবল টু অ্যাচিভ দ্য অবজেক্টিভ অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ইন দিস ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। অর্থাৎ বোঝাতে চেয়েছে যে আমরা যে ভাষা আন্দোলনে 70 বছর হয়েছে বা মুক্তিযুদ্ধের যে 50 দশক আমরা পরিপূর্ণ করলাম, তারপরেও আমাদের যেই ভাষা আন্দোলনের যে মূল উদ্দেশ্য ছিল সেটা আমরা কতটুকু অ্যাচিভ করতে পেরেছি, এই প্রশ্নটাই আমাদেরকে আজকে বলা হয়েছে। আচ্ছা, এবার দেখো দ্য অথরিটি ক্লেম দ্যাট সলভিং দ্য ইস্যু ইজ নট গোয়িং টু বি লাইক শুটিং ফিশ ইন এ ব্যারেল। দেখো শুটিং ফিশ ইন এ ব্যারেল মিনস, আচ্ছা দেখো শুটিং ফিন ইন এ ব্যারেল মিনস, দেখো যে কোনো ইংরেজি প্রশ্ন আমি আগেই বলেছি কিছু অর্থভিত্তিক প্রশ্ন তোমার মধ্যে থাকবে, লাইক সিনোনিম থাকতে পারে, অ্যান্টোনিম থাকতে পারে, ফ্রেজাল ভার্বস থাকতে পারে, কোনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকতে পারে, কোনো ইডিয়মস থাকতে পারে, ঠিক আছে, কোনো ফরেন ফ্রেজও থাকতে পারে। তো এই জিনিসটা কেন নিয়ে আসে যে তোমার ভোকাবুলারি সেন্স কতটুকু, তোমার কতটুকু রিডিং ক্যাপাবিলিটি আছে, এই জিনিসটা জাস্টিফাই করার জন্য এই প্রশ্নগুলো তারা দেয়। কেউ একজন বলো তো এই শুটিং ফিশ ইন এ ব্যারেল মিনসটা কি? শুটিং ফিশ ইন এ ব্যারেলা মানে কি? আচ্ছা, একজন বলেছে এ মহসিন আক্তার নিপুণা। আচ্ছা দেখো শুটিং ফিশ ইন এ ব্যারেলা, আচ্ছা জয় বলেছে অ্যান্সার ডি, ইশরাত ফাল্গুনি ডি, রবিউল ইসলাম বলেছে সি, স্যার ছয়ের বি মনে হচ্ছে, মিংটাং ডি। আচ্ছা জয় দুইবার দিয়েছে ডি। আচ্ছা যে ডি দিয়েছো তাকে অভিনন্দন। আচ্ছা এটা উত্তর হবে অ্যান ইজি টাস্ক, ঠিক আছে, এটা উত্তর হবে অ্যান ইজি টাস্ক।
অর্থাৎ শুটিং ফিশ ইন এ ভেরেলা মিনস অ্যান ইজি টাস্ক। এই জিনিসগুলো আসলে কিছুই না, শুধুমাত্র তোমার এই রিডিং বুঝে, অর্থাৎ একটা সেন্টেন্স দিচ্ছে বা একটা প্যাসেজ দিচ্ছে, এটা বোঝার পর তুমি কি বুঝলা, আসলে তুমি তার ভাবার্থটা কি বুঝতে পেরেছো কি না, এই জিনিসটা টেস্ট করার জন্য এই ফ্রেজ ভিত্তিক কোশ্চেনগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা করে থাকি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখবে এরকম প্রশ্নগুলো আসে। এরপরে যে প্রশ্নটা দেখো, উই শুড নট পানিশ দ্য হোল টিম জাস্ট বিকজ অফ ওয়ান ব্যাড অ্যাপেল অ্যামাং দেম। হেয়ার ব্যাড অ্যাপেল রিফার্স। আচ্ছা, ব্যাড অ্যাপেল মানে কি? দেখো সেম টাইপের কোশ্চেন, আগের কোশ্চেনটাও যেমন ছিল এই কোশ্চেনটাও কিন্তু একদম প্রায় সেম। দেখো এখানে কি চাচ্ছে, আমাদের একটু অর্থভিত্তিক প্রশ্ন চাচ্ছে যে ব্যাড অ্যাপেল মানেটা কি, তাই না? এখানে কেউ একজন বলো তো এই ব্যাড অ্যাপেল মানে কি? আচ্ছা, রবিউল ইসলাম হাসান বলেছেন স্যারকে কমেন্ট দেখতে পাচ্ছেন না। আচ্ছা, এই তো তোমার কমেন্ট দেখলাম। আচ্ছা, আমাদের বাকি স্যারও ক্লাস করছে দেখতেছি। আচ্ছা, বাকি স্যার স্টুডেন্ট। আচ্ছা, আশরাফুল ইসলাম বলেছে 7-এর বি। জয় বলেছে বি। জয় একবার বলে এটা শিওর না, এবার বলছে এটা শিওর হওয়াই যায়, মানে ও কোনো কিছু আন্দাজে দাগাবে, কোনো কিছু ভেবে দাগাবে। আচ্ছা ঠিক আছে, মিং টাং খুব সুন্দর আইডির নাম, বি। ইশরাত ফাল্গুনি বি। আচ্ছা, মোহাম্মদ শাহরিয়ার খান, মার্জিয়া রহমান, রবিউল হাসান বি। আচ্ছা, তোমরা একজন বলেছে ডি, এনএইচ নাজমুল, বাকি সবাই বি। We should not punish the whole team just because of one bad apple. আচ্ছা আচ্ছা, এটার উত্তরটাও হবে বি, এ পারসন হু ক্রিয়েটস নেগেটিভ ইম্প্যাক্ট। ঠিক আছে, পারসন হু ক্রিয়েট নেগেটিভ ইম্প্যাক্ট। হ্যাঁ, বাকি বিল্লা স্যারও বলেছে যে সাস্টের প্রশ্নগুলো, ইডিয়ম ফ্রেজগুলো অন্যতম। যে কোনো বিশ্ববিদ্যালয়ে দেখবা, তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে হবে এবং তোমাদের অলরেডি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হয়ে গিয়েছে, তোমরা জানো। সেখানেও দেখবা যে এই সিনোনিম অ্যান্টোনিম বেশ কিছু প্রশ্ন করা হয় বা ইডিয়ম ফ্রেজ ভিত্তিক কিছু প্রশ্ন করা হয় এবং ইডিয়মগুলো দেখবা ইংরেজি ইডিয়মসও আছে, আবার কিছু ফরেন ইডিয়মসও আছে বা ফ্রেজ আছে, এই জিনিসগুলো পাবা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বাকি বিল্লা স্যার সঠিক বলেছেন, আপনাকে 1 মার্ক দেওয়া হইল, আর যারা ভুল বলেছেন তাদের 0.25 স্কোর অফ এক্সিলেন্স কেটে নিল। আচ্ছা, এর পরের প্রশ্নে আমরা যাই। ভোটিং হ্যাজ নাও র্যাপড আপ ইন অল 7 সুইং স্টেটস অ্যান্ড মোস্ট আদার্স। হ্যাঁ, র্যাপড আপ ইজ রিফার টু। একই সেম কোশ্চেন, 3টা কোশ্চেন পেয়েছো, তাই না? তার মানে তোমরা বুঝতে পারছো যে সাস্টের জন্য এই ফরেন ফ্রেজ ভিত্তিক কোশ্চেনগুলো, একটু ভোকাবুলারি বেস কোশ্চেনগুলো, একটু অর্থভিত্তিক কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা বলো, এই র্যাপড আপ মানে কি এই সেন্টেন্সে? শিশির আহমেদ, আসসালামু আলাইকুম স্যার, জিএসটির জন্য কি কি টপিক পড়বো? তোমরা স্কুল অফ এক্সিলেন্সের সাথে থাকো, স্কুল অফ এক্সিলেন্সে যা পড়াবে সেগুলাই পড়বা। অনেকে দেখবা খুব পণ্ডিতি করে অতিরিক্ত জিনিস পড়তে যায়, ঠিক আছে? দেখো এই অ্যাডমিশন জার্নিটা খুবই ক্রিটিক্যাল জার্নি এবং খুবই টেকনিক্যাল জার্নি, ঠিক আছে? তোমাকে টেকনিক্যালি পড়তে হবে। কেউ আছে দেখবে একদম বইয়ের টপ টু বটম সব পড়ে যায়, দিন শেষে কিছুই মনে থাকে না। চেষ্টা করবা টেকনিক্যালি পড়া সলভ করা, কী কী টপিক এসেছে সেগুলো একটু বেশি বেশি সলভ করার চেষ্টা করবো। তোমরা এখন এখন সব কিছু তোমাদের হাতের মুঠোয়। প্রশ্ন ব্যাংক যদি কিনতে নাও পারো, গুগল করলে বা সার্চ দিলে কিন্তু প্রচুর প্রশ্ন পাওয়া যায় বিগত সালে। এই প্রশ্নগুলো দেখবা, বোঝার চেষ্টা করবা যে প্যাটার্নটা কেমন, কোশ্চেনটা কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসছে, আমাদের ওইগুলোতে একটু ফোকাস করতে হবে, ঠিক আছে? অনেকে দেখবে লিটারেচার পড়তে যায়, আমাদের লিটারেচার তো আমাদের অ্যাডমিশন আসেই না, তাই না? এই লিটারেচার পরে যারা অনার্সে পড়ে তাদের জন্য, যা বিসিএস এর জন্য, ঠিক আছে? আচ্ছা, 8-এর ইসরাত ফাল্গুনি, রবিউল হাসান, মিংটং সবাই বলছে ডি। হ্যাঁ, তোমাদের উত্তর সঠিক। টু ফিনিশ অর কমপ্লিট সামথিং, অর্থাৎ ভোটিং হ্যাজ নাও র্যাপড আপ ইন অল 7 সুইং স্টেটস অ্যান্ড মোস্ট আদার্স। অর্থাৎ এই ভোটিংটা কি হয়েছে, শেষ হয়ে গেছে, ঠিক আছে, বা কমপ্লিট হয়েছে। অর্থাৎ র্যাপড আপ মানে আমরা কি বোঝাচ্ছি, ইজ রিফারিং টু ফিনিশ অর কমপ্লিট সামথিং। আচ্ছা, যারা ডি বলেছো তোমাদের উত্তর সঠিক। আচ্ছা, এর পরের প্রশ্নে আমরা যাই। What does one who has the ability to see
ইম্পর্টেন্ট ডিটেলস অ্যান্ড নোটিস মিস্টেক রিফার্স। দেখো এটা হচ্ছে কি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তো নাম পড়েছি অবশ্যই, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তুমি বুঝতে পারছো যে এই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তোমার ভাবার্থ বোঝার দক্ষতাটাকে যাচাই করবে খুব ভালোভাবে। এই জন্যই তারা দেখবা এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিবে, ফ্রেজ দিবে, ইডিয়মস দিবে, সিনোনিম অ্যান্টোনিমস দিবে, এই জিনিসগুলো দিবে। আচ্ছা দেখি 9 তোমরা কি বলছো? ওয়ান হু হ্যাজ দ্য অ্যাবিলিটি টু সি ইম্পর্টেন্ট ডিটেলস অ্যান্ড নোটিস মিস্টেক্স। আচ্ছা জয় সি, মার্জিয়া রহমান সি, মসিনা আক্তার নিপুণা সি। সবাই সি বলছে। আচ্ছা আমরা দেখছি বেশিরভাগ শিক্ষার্থী তোমরা সি বলছো। হ্যাঁ তোমরা যারা সি বলেছো তাদেরকে স্কুল অফ এক্সিলেন্সের পক্ষ থেকে 1 মার্কস দেওয়া হইল। তোমাদের সঠিক উত্তর হচ্ছে সি। ঠিক আছে, অর্থাৎ ইগোলা একদম সুচারু দৃষ্টি যাদেরকে আমরা বলি, যে একদম সূক্ষ্মভাবে কোনো কিছু বিচার করে। ঠিক আছে, তোমরা যখন পরীক্ষা দিতে যাবা প্রতিটা প্রশ্নই সূক্ষ্মভাবে একদম ইগলের চোখের মতো প্রতিটা প্রশ্ন পড়বা, সেখানে দেখবা কি চেয়েছে, ভাবার্থ বোঝার চেষ্টা করবা। ঠিক আছে, ওয়ান হু হ্যাজ দ্য অ্যাবিলিটি টু সি ইম্পর্টেন্ট ডিটেলস অ্যান্ড নোটিস মিস্টেক্স রিফার্স টু অ্যান ইগল আই। ঠিক আছে, একদম সুচারু দৃষ্টি শক্তির মাধ্যমে যারা কোনো কিছু দেখার চেষ্টা করে তাদেরকেই বলা হচ্ছে ইগল আই। আচ্ছা, হি সিস্টার ইনসিস্টেড ড্যাশ মাই বাইং এ বাইক। প্রিপোজিশন, এমন কোনো পরীক্ষা নাই যেখান থেকে প্রিপোজিশন থেকে প্রশ্ন আসে না, তাই না? অনেক সময় আমরা যখন অ্যাডমিশন টেস্ট দিতাম আমাদের এক স্যার বলেছিলেন যে প্রিপোজিশনের গুরুত্বটা এতই যে বিশ্ববিদ্যালয়ে যদি একটা জায়গা থেকে মানে একটা যদি কোশ্চেন থাকে তাহলে সেটা প্রিপোজিশন থেকে হবে। আসলে যদিও সত্যি কিনা জানি না, আমরা এই প্রিপোজিশন কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। প্রিপোজিশনের দেখবা 2টা পার্ট থাকে, একটা হচ্ছে অর্থভিত্তিক যেগুলো আমাদের সেন্টেন্সের অর্থ পড়ে বুঝতে হবে, আরেকটা জিনিস পাবা যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটা আমাদের একটু মুখস্থ করতে হবে, আর কয়েকটা জিনিস পাবা যেটা একটু রুলস পড়লেই মোটামুটি হয়ে যায়, তাই না? আচ্ছা, এই জিনিসটা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে এসেছে। আচ্ছা দেখো ইনসিস্টের পরে কি বসে, তোমরা কি একটু ইনসিস্টের পর কি বসে? আচ্ছা, হিজ সিস্টার ইনসিস্টেড ড্যাশ মাই বাইং এ বাইক। ইনসিস্টেড অন, যারা অন বলেছো তাদের উত্তর সঠিক। মানে একদম সহজ বিষয় যে ইনসিস্টের পরে অন বলবে, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের নিয়ম অনুযায়ী সবসময় থাকে। আচ্ছা, এরপরে যে আমরা দেখবো চুজ দ্য রাইট সেন্টেন্স, খুবই গুরুত্বপূর্ণ। মানে যে কোনো বিশ্ববিদ্যালয়ে দেখবে এরকম চুজ দ্য রাইট সেন্টেন্স থাকতে পারে, পিন পয়েন্ট ইরোড থাকতে পারে, যে কোনো কিছুই থাকতে পারে, তাই না? তো এই জিনিসগুলা জানা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ইনসিস্ট অন হবে, এটা 1000বার বলছে বাকি বিল্লা ভাই। এই যে 1000বার বলছে এটা হচ্ছে ফিগার অফ স্পিচের একটা উদাহরণ, হাইপারবোল বা এক্সাজারেশন, তাই না? কোনো কিছু জোর প্রদান করাতে আমরা হাইপারবোল ইউজ করি। এই ফিগার অফ স্পিচটাও কিন্তু অনেক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসে, তো আমরা এই জিনিসগুলো ইউজ করি। আচ্ছা, চুজ দ্য রাইট সেন্টেন্স। দেখো এই চুজ দ্য রাইট সেন্টেন্সের এই বাক্যগুলো যখন আমাদের পাবে, এই 3টা বাক্যের মধ্যে, এই 4টা বাক্যের মধ্যে একটা বাক্য মাত্র সঠিক আছে, আমাকে সেই সঠিক বাক্যটা আইডেন্টিফাই করতে হবে। অর্থাৎ আমাদের এই প্রশ্নটা আমি একটু লাইফের সাথে রিলেট করে যে আমাদের আশেপাশের মানুষগুলো কিন্তু সবাই ভালো না, আমাদের বন্ধুগুলোও সবাই ভালো না, বা আমরা যাদের সাথে মিশি তারাও ভালো না। তো এই ভালো নাদের ভিতর ভালোকে খুঁজে বের করতে হবে আমাদেরকে। ঠিক আছে, এই সেন্টেন্সগুলো দেখুন, আমরা একটু রুলস দেখি। প্রথমে তোমরা কি বলছো? 11C, আহমেদ সাইদি, মিংটাং, এনিচ নাজমুল সি বলছে। আচ্ছা, মীর সাব্বির। আচ্ছা আচ্ছা, দেখো আমরা দেখি কোনটা রাইট হয়। দেখো নোবডি,
ক্যারি এ টিফিন বক্স নাওয়াডেজ। আমার পুরো সেন্টেন্সে কোনো অভিযোগ নয়, আমার অভিযোগ হচ্ছে এখানে কেন ক্যারি হইল। এখানে হবে হচ্ছে কি ক্যারিজ, কারণ কি এই যে নো বডি হচ্ছে একটা প্রোনাউন, তো এই নো বডির পরে আমরা কি জানি ভার্ব কি হয় সিঙ্গুলার হয়, অর্থাৎ এভরিবডি নো বডি। আমি যদি একটু লিখে দেই তোমাকে কিছু জিনিস পাবা যে এই এভরি, দেন নো, এই যে অ্যানি, ঠিক আছে, এর সাথে যদি তুমি বডি যুক্ত করো বা নাথিং যুক্ত করো, এভরিবডি, এভরিথিং, নাথিং, ঠিক আছে, এরকম থিং যুক্ত করতে পারো, এই সবগুলো জিনিসের পরেই আমরা হচ্ছে ভার্ব পাবো সিঙ্গুলার। সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হবে। আচ্ছা, সিঙ্গুলার ভার্বের বৈশিষ্ট্য কি? সহজ কথা, যে ভার্বের পরে এস বাই এস থাকে, ঠিক আছে, ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করলে সেটা হয়ে যায় কি সিঙ্গুলার। আর যদি আমরা নাউনের সাথে এস বাই এস যোগ করি তখন সেটা কি হয়ে যায় প্লুরাল। এই জিনিসটা কিন্তু অনেক সময় আমাদের কনফিউশনে ফেলে। দেখবা এই যে ইজ, ওয়াজ, যে হ্যাজ, তাই না, আবার ধরো যে গিভের সাথে যদি এস বাই এস যুক্ত করি গিভস, এইগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ব। আর যে ভার্বের সাথে কোনো এস বাই এস থাকে না সেগুলো হচ্ছে কি ভার্ব প্লুরাল ভার্ব। তো এই সেন্টেন্সে দেখো আমরা কি জানি নোবডি, নাথিং, এভরিবডি, এভরিথিং, এগুলোর পরে আমার লাগবে কি সিঙ্গুলার ভার্ব লাগবে। এখানে কি আছে প্লুরাল ভার্ব আছে, এজন্য এই সেন্টেন্সটা আমার কাটা। আচ্ছা, এরপরে দেখো ইউ হ্যাভ গট আ ফ্যাসিনেশন এগেনস্ট জাঙ্ক ফুড। আচ্ছা দেখো আর্টিকেলের একটা নিয়ম অনুযায়ী পড়বা যে কোনো অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কিন্তু সাধারণত কোনো আর্টিকেল বসে না। দেখো এই ফ্যাসিনেশনটা কি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন না? আমরা কি কোনো ফ্যাসিনেশনকে ধরতে পারি, ছুঁইতে পারি, দেখতে পারি না? কোনো অনুভূতির বিষয়, এই অনুভূতির বিষয়গুলোকে কি হয় একটা ফ্যাসিনেশন, এই অনুভূতির বিষয়গুলো হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার অন্য দিক দিয়ে এটা একটা কি আনকাউন্টেবল নাউন। তো আনকাউন্টেবল নাউনে কখনো কি বসে না এ অথবা এন বসে না, তাই না, এজন্য এই সেন্টেন্সটা কাটা, আমরা এটা বাদ দিলাম। আচ্ছা, এরপরে দেখবো হোয়াই ইজ শি রিলাক্টেন্ট টু ক্যারি এ টিফিন বক্স, এটা পরে দেখছি। ডি নাম্বারটাতে লক্ষ্য করো, হোয়াট টাইম ইজ ইউ গেটিং ব্যাক ফ্রম দ্য ইউনিভার্সিটি। দেখো এই যে ইজ, এখানে ইজের জায়গায় কি হবে আর হবে, কারণ এই ইউ এর সাথে কি কখনো ইজ বসে? আমরা কখনো বলি ইউ ইজ অমুক, আমরা কি বলি ইউ আর, তাই না, ইজের সাথে কখন এই ইউ এর সাথে কখন ইজ বসে না, তাই এই সেন্টেন্সটাও কাটা। একমাত্র রাইট সেন্টেন্সটা হচ্ছে তোমরা যারা সি বলেছো তাদেরটা, এই সি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার, হোয়াই ইজ শি রিলাক্টেন্ট টু ক্যারি এ টিফিন বক্স, ঠিক আছে। আচ্ছা, এরপরে সেন্টেন্সের দিকে যদি আমরা লক্ষ্য করি, ডিনার ইজ মিন টু বি ড্যাশ। দেখো এটা কিন্তু আমাদের একটু টেক্সট বুক রিলেটেড, তাই না, ইএফটি রিলেটেড। আমাদের ডিনারটা কোথায় আছে? আমাদের যখন লাইফস্টাইল পড়েছি বিভিন্ন দেশের বিভিন্ন ডিনার স্টাইল আছে, তাই না, গ্রেট ব্রিটেনের দেওয়া আছে, আমাদের মিডিল ইস্টের দেওয়া আছে, তাই না, চায়নার দেওয়া আছে, আফ্রিকার দেওয়া আছে। তো ওই সেন্স থেকে এই প্রশ্নটা করা যে ডিনার ইজ মিনস টু বি ড্যাশ। আচ্ছা, এটা কি হবে 12। শেখ হাসিনা ক্লাস করো। শেখ হাসিনা পালিয়ে পালিয়ে অনেক কিছুই দেখছে। 12 বি এনিস নাজমুল ইসরাত ফাল্গুনি, হ্যাঁ টেক্সট বুক 3 জাঙ্ক ফুডের অধ্যায় থেকে এসেছে। আমাদের বাকি বিল্লাহ স্যারও ক্লাস দেখছে। স্যার বলেন এটা কি হবে? আমরা বাকি বিল্লাহ স্যারকেও আমরা আজকে মার্কস দিব। আচ্ছা, সবাই দেখি বি বলে ফেলেছে, 12 বি, মহসিন আক্তার নিপুণা বি। হ্যাঁ, তোমাদের উত্তর সঠিক, উত্তরটা হবে কি বি। আচ্ছা, ডিনার ইজ মিন টু বি সোশিয়াল, এটা আমাদের টেক্সট বুক ভিত্তিক পড়া। আচ্ছা, তারপরে ফাইন্ড দ্য অড ওয়ান। ফাইন্ড দ্য অড ওয়ান, এই জিনিসগুলো একটু ক্রিটিক্যাল কোশ্চিন হয়, অর্থাৎ বুঝতে হবে অন্তর্মিলটা কি। দেখো হাউন্টিং, হ্যালুসিনেশন, নাইটমেয়ার, এই তিনটা প্রায় একই অর্থ প্রদান করে, কিন্তু এই কালারটা এই শব্দগুলোর সাথে যায় না, ঠিক আছে, এর জন্য এইটাই হচ্ছে উত্তর। আচ্ছা, এরপরে সেন্টেন্সটাতে যাই আমরা। দেয়ার ইজ ড্যাশ নেশন ইন দ্য ওয়ার্ল্ড আদার দেন বেঙ্গলিজ, অ্যামাং ড্যাশ দেয়ার ইজ সাচ অ্যান ইনফেরিয়রিটি কমপ্লেক্স রিগার্ডিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এই সেন্টেন্সগুলোর দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, হ্যাঁ রফিকুল ইসলাম কালার, আগেরটা কালার। আচ্ছা, 14 নম্বরটা কি হবে একটু বলো তো? ইসরাত ফাল্গুনি এ, এনিস নাজমুল বলছে এ, এই দুজন তো খুব অ্যাক্টিভ
কারণ পরীক্ষার খাতায় যদি এইরকম অ্যাক্টিভলি সঠিক উত্তর দিতে পারো তাহলে আশা করি তোমাদের চান্স হবে। আচ্ছা, জয় 14 এ। আচ্ছা, তোমরা যারা এ বলেছো তাদের উত্তর সঠিক। এর উত্তর হবে হচ্ছে এ। দেয়ার ইজ নো আদার নেশন ইন দ্য ওয়ার্ল্ড আদার দেন বেঙ্গলিজ অ্যামাং হুম দেয়ার ইজ সাচ অ্যান ইনফিরিয়রিটি কমপ্লেক্স রিগার্ডিং ল্যাঙ্গুয়েজ। আমরা বাঙালি হিসেবে আমরা রক্ত দিয়ে আমাদের ভাষাটা আদায় করেছি, কিন্তু এই বাংলা ভাষায় কথা বলতে আমরা একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্স একটু ভুগি। এই কোনো কোর্স দেখবা মানে বাংলা ভাষা বাংলাদেশের বাইরে খুব একটা ভ্যালু নাই। তুমি আমেরিকাতে যাও, যেখানে যাও দেখবা সেখানে ইংরেজি চলে, বা ফরেন যে কোনো একটা ফরেন ল্যাঙ্গুয়েজ শিখতে চাই, ঠিক আছে, দেখবা আমরা বাঙালি ফরেন ল্যাঙ্গুয়েজ শিখতে চাই, কোনো ফরেনার কিন্তু দেখবা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ শেখে না। এই কারণে যে আমাদের মধ্যে একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্স তৈরি হয় সবসময় এই রিগার্ডিং ল্যাঙ্গুয়েজ নিয়ে। এই জন্য দেখবো আমরা কেউ স্প্যানিশ শিখতে যাই, কেউ জার্মান শিখতে যাই, আমরা 12 বছর ধরে ইংরেজি শিখি, এই বিভিন্নভাবে অন্যান্য ভাষা শেখার চেষ্টা করি। তো এটার উত্তর হবে নো আদার হোম দেয়ার ইজ সাচ ইনফেরিয়রিটি কমপ্লেক্স। আচ্ছা, এর পরের প্রশ্নে যদি আমরা যাই, ডিউরিং দ্য ক্লোজিওর ট্রাফিক ড্যাশ জাহাঙ্গীর গেট ড্যাশ কাকলি উইল বি ডিভার্টেড টু আন্ডারনিথ দ্য ফ্লাইওভার। আচ্ছা, এইটা আমাদের একটু প্রিপোজিশনাল কোশ্চেন। দেখো, আমরা প্রিপোজিশন বলেছি কি 3 ভাবে প্রশ্ন আসে। একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে কিছু আসে একদম রুলস থেকে, যেগুলো রুলস বললে হয়ে যায়, আর কিছু আসে একটু মিনিং বেসড, ঠিক আছে। তো এই মিনিং বেসড কোশ্চেনগুলো অ্যান্সার করার জন্য আমাদের একটু রিডিং ক্যাপাবিলিটিটা একটু আমাদের বাড়াতে হবে, এবং যাদের ভোকাবুলারি খুব ভালো তাদের রিডিং ক্যাপাবিলিটিটাও ভালো, এবং তারা এই মিনিং বেসড কোশ্চেনগুলো উত্তর দিতে পারবা। আচ্ছা, এই অ্যান্সারটা কী হবে বলো তো? 15 নম্বর। আচ্ছা, ইসরাত ফাল্গুনি, জয়, এনিস, নাজমুল সি, মার্জিয়া রহমান সি, আহমেদ সাইদি সি, মমতাজ বেগম রুমি। আচ্ছা, সবাই যেহেতু সি বলছো তাহলে আমিও সি নিয়ে নিলাম তোমাদের কথা মতো। এটা উত্তরটা হবে কি ট্রাফিক ফ্রম জাহাঙ্গীর গেট টু কাকলি, অর্থাৎ ডিউরিং দ্য ক্লোজিওর ট্রাফিক ফ্রম জাহাঙ্গীর গেট টু কাকলি উইল বি ডাইভার্টেড আন্ডারনিথ দ্য ফ্লাইওভার, ঠিক আছে। এটা হচ্ছে একটু প্রিপোজিশনাল বেস, অর্থাৎ ট্রাফিক জাহাঙ্গীর গেট থেকে কাকলির দিকে, ঠিক আছে। হতে বা থেকে অর্থে আমরা কি ইউজ করি? হতে অথবা থেকে, ঠিক আছে। অর্থাৎ পঞ্চমী বিভক্তির ক্ষেত্রে আমরা কি ইউজ করি? ফ্রম। আর কোনো কিছুর দিকে বা প্রতি অর্থে অর্থাৎ দ্বিতীয় বিভক্তির ক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে টু। এই যে মিনিং বেসড প্রিপোজিশনগুলো একটু বিভক্তির সাথে রিলেট করে তোমরা পড়বা। দেখবে যখন দ্বিতীয় বিভক্তি আমরা এখানে লিখে দিলাম, এটা হচ্ছে পঞ্চমী বিভক্তি, অর্থাৎ পঞ্চমী বিভক্তির যখন প্রশ্ন আসে হতে বা থেকে অর্থ দেয় তখন আমরা ফ্রম ইউজ করি। দিকে বা প্রতি অর্থাৎ দ্বিতীয় বিভক্তির ক্ষেত্রে যখন প্রশ্ন আসে তখন আমরা টু ইউজ করি, ঠিক আছে। একটু বিভক্তির সাথে রিলেট করে পড়বা। আচ্ছা, এরপরে যে প্রশ্নগুলো আমরা যাবে সেট 2, অর্থাৎ তোমরা একটা সেট কমপ্লিট করো, এবং সেট 2 প্রথম কোশ্চেনের দিকে আমরা একটু লক্ষ্য করি। হোয়ার ড্যাশ হুইচ হেয়ার ড্রেসার ডিড ইউ গো টু। এই কোশ্চেনটা আমরা কিন্তু একটু আগে পড়েছি, একটু ইন্টারোগেটিভ কোশ্চেনের মতো, তাই না? ইন্টারোগেটিভ কোশ্চেনের নিয়মটা কি? যে প্রথমে WH ওয়ার্ড বসবে, দেন আমরা কি বসাবো? একটা অক্সিলারি ভার্ব বসাবো, তাই না? দেন কি বসাবো? একটা সাবজেক্ট বসাবো, দেন একটা মেইন ভার্ব বসবে, দেন ডট 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 বাকি যা এক্সটেনশন হাবি যাবি যা আছে তা বসবে। তো সেই নিয়ম অনুযায়ী একটু আমরা অ্যান্সার করার চেষ্টা করি, ঠিক আছে। আচ্ছা, হোয়াই ডিড ইউ কাট ইউর হেয়ার। দেখো, এখানে যদি আমরা সেই নিয়ম অনুযায়ী অ্যান্সার করি মোটামুটি সবগুলাই সঠিক হওয়ার কথা। তো এইখানে ইন্টারোগেটিভের পাশাপাশি এখানে আরেকটা প্যাচ তোমাকে দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে আমরা পজিটিভ ভার্ব পড়েছি, পজিটিভ ভার্বের মতো, ঠিক আছে। দেখো, আমরা কিন্তু হেয়ার কাট মানে আমরা যে চুল কাটি, আমরা কি নিজে নিজে চুল কাটি? আমরা কিন্তু নিজে নিজে চুল কাটি না, তাই না? কোনো হেয়ার ড্রেসার দিয়ে চুল কাটাই, বারবার দিয়ে চুল কাটাই। তো এই জিনিসটা হচ্ছে একটা পজিটিভ ভার্বের রুলস। তো তোমাকে কোশ্চেনটা এমনভাবে অ্যান্সার করতে হবে যেন সেটা পজিটিভ ভার্বের রুলসকেও ফলো করে। আচ্ছা, এটার উত্তর কী হবে তোমরা একটু আগে বলো দেখি। সেট 1 1, কেউ বলছে বি, কেউ সি, কেউ এ। আচ্ছা, কেউ সি, বি, এ, আরেকজন ডি বলো তাহলেই তো হয়ে যায়। আরেকজন ডি বলো তাহলে হয়ে যায় উত্তর, তাই না? আচ্ছা, এটার উত্তর এও হবে না, বিও হবে না, সিও হবে না, এর উত্তর হচ্ছে কি ডি হবে। হোয়াট, দেখো ডি হবে কি জন্য? কারণ আমাদের এটা একটু পজিটিভ ভার্বসের রুলসে ফেলাতে হবে।
ডিড ইউ হ্যাভ, একটু ঠিক আছে, ইয়োর হেয়ার কাট, ঠিক আছে, ডিড ইউ হ্যাভ ইয়োর হেয়ার কাট, এটা ডিড আমাদের অক্সিলারি ভার্ব, দেন একটা সাবজেক্ট, দেন একটা মেইন ভার্ব এসেছে, দেন হ্যাড ইয়োর হেয়ার কাট। আচ্ছা, ডিড ইউ হ্যাভ কাট ইয়োর হেয়ার না, এটা এখানে হবে ইয়োর হেয়ার কাট। অর্থাৎ আমরা কি জানি পজিটিভ ভার্বসের রুলস অনুযায়ী কি জানি যে মেইন ভার্বের পরে এটা কি বসে, একটা অবজেক্ট বসে, তাই না, দেন আমরা আরেকটা ভার্ব বসাই। অর্থাৎ পজিটিভ ভার্বের পরে একটা অবজেক্ট থাকে, দেন আমরা একটা ভার্ব বসাই। তো এখানেও ঠিক সেম, দেখো এখানে একটা এই যে পজিটিভ ভার্ব হ্যাভ, এরপরে কি একটা অবজেক্ট ইয়োর হেয়ার, আর দেন এই যে কাট, ঠিক আছে, একটা পজিটিভ ভার্ব, দেখো হ্যাভ, এটা হচ্ছে আমাদের পজিটিভ ভার্ব, যেখানে যে অবজেক্ট ইয়োর হেয়ার, দেন এখানে হচ্ছে কাট, একটু পজিটিভ ভার্বের সাথে। অর্থাৎ একদিকে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, অপর দিকে এটা আবার পজিটিভ ভার্বসের রুলস। তো এই যে অর্থভিত্তিক এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের একটু প্যাচ ফেলবে। আচ্ছা, এর পরের প্রশ্নের দিকে আমরা লক্ষ্য করি। I lost one of my gloves. I lost one of my gloves. I dash it somewhere. আচ্ছা, এই প্রশ্নটা একটু আমরা যদি মডাল ভার্বস লক্ষ্য করি, এই মডাল ভার্বসের বিভিন্ন ব্যবহার তোমরা পাবা, অর্থভিত্তিক বিভিন্ন ব্যবহার পাবা, এই ব্যবহারের উপর কেন্দ্র করে এই জিনিসগুলো হচ্ছে। আচ্ছা, তোমরা সেট 2 2 নম্বরের উত্তরটা কি হবে? আমাদের আব্দুল্লাহ মাহফুজ স্যার চলে এসেছেন। আচ্ছা, মমতাজ বেগম রুমি বলছে বি। তোমরা বাকিরা কি সবাই একমত? বলো সহমত ভাই, ঠিক আছে। আচ্ছা, আই লস্ট ওয়ান অফ মাই গ্লোভস, আই ড্যাশ ইট সামওয়্যার। আচ্ছা, সাজু ইসলাম বলছে সি, সে সহমত নয় তোমাদের সাথে। ইসরাত ফাল্গুনি বি, জয় ভাই বলছে বি, আহমেদ সাইদি বি। তার মানে তোমরা সবাই বিপ্লবী, সাজু ইসলাম কি প্রতি বিপ্লবী, সে তোমাদের সাথে সহমত নয়। আচ্ছা, এটার উত্তরটা হবে হচ্ছে বি, মাস্ট হ্যাভ ড্রপড। অর্থাৎ কোনো নিশ্চিত করা অর্থে আমরা এই মাস্ট হ্যাভ ড্রপটা ইউজ করি। দেখবা শুডের একটা ব্যবহার আছে, শুড কোন অর্থে ব্যবহার করে? উচিত অর্থে, তাই না? আমরা সাধারণত উচিত অর্থে শুড ব্যবহার করি, কিন্তু আমরা শুড হ্যাভ কখন ইউজ করবো? লাইক শুড হ্যাভ যদি বলে যে ডান দ্য ওয়ার্ক, এটার মানেটা কি বোঝায়? আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটার মানেটা কি বোঝায়? যে আমার একটা কাজ করা উচিত ছিল কিন্তু আমরা কাজটা করিনি, এই অর্থে আমরা শুড হ্যাভ ইউজ করি, তাই না? এরকমই মডাল ভার্বসের মাস্ট হ্যাভ, অর্থাৎ এইখানে একটা রিজন আমার আছে, অর্থাৎ নিশ্চিত হয়ে বলছি আই লস্ট ওয়ান অফ মাই গ্লোভস, আই মাস্ট হ্যাভ ড্রপড ইট সামওয়্যার। অর্থাৎ আমি যখন নিশ্চিত করে কোনো কিছু বলতেছি তখন আমরা যে মাস্ট হ্যাভ ইউজ করব। অর্থাৎ এই মাস্ট হ্যাভ ইউজ করার যে প্রধান ক্রাইটেরিয়াটা তোমরা লক্ষ্য করবা, যে যেই সেন্টেন্সে মাস্ট হ্যাভ থাকবে তার পূর্বে অবশ্যই নিশ্চিতকরণ একটা বাক্য থাকবে, যে সেন্টেন্সটা তুমি দেখে বুঝতে পারবে যে তোমার সত্যি ওই ঘটনাটি ঘটেছে, ঠিক তখন আমরা আরও জোর প্রদান করা হচ্ছে মাস্ট হ্যাভ। অর্থাৎ তুমি অবশ্যই ওই ড্রপড, অর্থাৎ ওই আমার গ্লোভসটা কি হয়েছে, হারিয়ে ফেলেছি, তাই না, বা পড়ে গিয়েছে কোথাও, বাধ্যতামূলক অর্থে আমরা এই মাস্ট হ্যাভ ইউজ করি। অর্থাৎ নিশ্চিত করা অর্থে, একদম নিশ্চিত বা বাধ্যতা করা মূলক অর্থে। নিশ্চিত বা বাধ্যতামূলক অর্থে আমরা মাস্ট হ্যাভ ড্রপড ইউজ করি। এবং এটা বোঝার টেকনিকটা কি, যে পূর্বে, অর্থাৎ এই পূর্বে একটা এমন একটা বাক্য বা এমন একটা হিন্টস তোমাকে দিয়ে দিবে যেটা দ্বারা তুমি বুঝতে পারবা যে এটা নিশ্চিত হয়েছে, তাই না? আচ্ছা, পরের কোশ্চেনের দিকে আমরা যাই। ডু ইউ নো হোয়ার ড্যাশ? আচ্ছা, এটা আমাদের কোথা থেকে এসেছে? ইমবেডেড কোশ্চেন। অর্থাৎ দেখো, যে কোনো অ্যাডমিশনে ইংরেজি গ্রামারের প্রশ্নের অ্যান্সার করার প্রধান বা প্রথম যেটা তোমাকে পড়তে হবে সেটা হচ্ছে কোশ্চেনটা আইডেন্টিফাই করতে হবে কোন টপিক থেকে এসেছে, তাই না? কি করতে হবে? প্রথম কাজ টপিক নির্ণয় করা, যে কোন টপিক থেকে প্রশ্ন এসেছে। এই টপিকটা যদি তুমি নির্ণয় করতে পারো, তোমার কাছে এই ইংরেজি গ্রামার একদম দুধ ভাত, ঠিক আছে? আচ্ছা, ডু ইউ নো হোয়ার? আচ্ছা, ইমবেডেড কোশ্চেনের নিয়ম অনুযায়ী আমরা কি জানি যে ইমবেডেড কোশ্চেনের পরে সাবজেক্ট বসে, তাই না? কিন্তু সরাসরি সাবজেক্ট বসে, দেন ভার্ব বসে। সাধারণত একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হয়, যে ডাব্লিউএস ওয়ার্ডের পরে আমরা কি ইউজ করি? প্রথমে অক্সিলারি ভার্ব ইউজ করি, আমরা কয়েকটি রুলসের আগে দেখেছি। আচ্ছা, কিন্তু এই ইমবেডেড কোশ্চেনের ক্ষেত্রে যখন ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো বাক্যের মাঝে বসবে, সহজ কথা, ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো যখন বাক্যের মাঝে বসবে এরকম, অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো বাক্যের মাঝে বসলে এরপরে সরাসরি সাবজেক্ট যাবে, ঠিক আছে? তো এই অনুযায়ী দেখো, একমাত্র
আমি যদি বি নেই, দেখো হ্যাজ, হোয়ার এর পরে হ্যাজ হবে না, কারণ হোয়ার একটা WH ওয়ার্ড, ইম্বেডেড কোশ্চেনের নিয়ম অনুযায়ী এটা যদি বাক্যের মাঝে বসে পরবর্তীতে আমার সরাসরি একটা কি লাগবে, সাবজেক্ট লাগবে। দেখো হ্যাজও কোনো সাবজেক্ট না এখানে, ওয়াজও কোনো সাবজেক্ট না এখানে, একমাত্র সাবজেক্ট হচ্ছে এখানে টম, হোয়ার টম হ্যাজ গান। বুঝতে পারছো? আচ্ছা, এই হচ্ছে তোমাদের ইম্বেডেড কোশ্চেন, খুবই সহজ একটা জিনিস। সবাই এনিস নাজমুল ABCD সবই বলেছে ও, খুব সুন্দর। আচ্ছা, এরপরে আমরা দেখি স্পোরাডিক ইজ ক্লোজেস্ট টু, এটা একটু কি সিনোনিমাস, একটু সিনোনিম, আমাদের একটু সিনোনিম আসবে, একটু অ্যান্টোনিম আসবে, তাই না? ফরেন ফ্রেজ আসবে, ইডিয়মস আসবে। আচ্ছা, এই সিনোনিমটা অর্থ কি? অর্থাৎ স্পোরাডিক ইজ ক্লোজেস্ট টু, এটার মানে কি হবে? হ্যাঁ, এনিস নাজমুল যেমন ABCD 4টায় দাগাইছে, আমিও স্কুল লাইফে থাকতে কোনো প্রশ্ন না পারলে কি করতাম, লটারি করতাম। ঠিক আছে, লটারি করে চোখ বন্ধ করে, মানে 4টা স্ক্রিপ্টে ABCD লিখতাম, চোখ বন্ধ করে একটা তুলতাম, যেটা হয়তো ওটা দেখাই দিতাম। বুঝছো? তো ABCD আমাদের নাজমুল ভাই, তারও একই অবস্থা দেখছি না, আশা করি সে ভালো করবে। আচ্ছা, সানজিদা বলছে ঘুমাও। আচ্ছা, ঘুমানোর আগে তোমরা অ্যান্সারটা করে যাও, ক্লাসগুলো করে যাও। স্পোরাডিক ইজ ক্লোজেস্ট টু, কি হবে উত্তর? 4 C। মার্জিয়া রহমান বলছে A। আচ্ছা, এটার উত্তরটা হবে হচ্ছে অকেশনাল। স্পোরাডিক বলতে বোঝায় একটু কন্টিনিউয়াস যে জিনিসগুলো ঘটে, ঠিক আছে? আর অকেশনাল মানে কি, যেটা আমরা মাঝে মাঝে ঘটাই, এটা হচ্ছে মাঝে মাঝে ঘটায়। আর এই স্পোরাডিক মানে একটু কন্টিনিউয়াল যেগুলো ঘটে, ঠিক আছে? এগুলো একটু সিনোনিম কেন্দ্রিক অর্থ। তোমরা একটু ভোকাবুলারি যদি বাড়াতে পারো, তোমাদের জন্য এই মিনিং বেস কোশ্চেনগুলো খুব ইজি হবে। আচ্ছা আচ্ছা, আই এম টায়ার্ড ইনাফ টু গো টু বেড, ইফ আই ড্যাশ টু বেড নাও আই উডেন্ট স্লিপ। আচ্ছা, দেখো আগে আইডেন্টিফাই করতে আমাদের কি, এটা কোন টপিক থেকে কোশ্চেনটা এসেছে। দেখো ইফ দেখে কিন্তু আমি বলে দিতে পারছি এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সের রুলস। এটা হচ্ছে কি কন্ডিশনাল সেন্টেন্সের রুলস, তাই না? তাহলে কন্ডিশনাল সেন্টেন্সের নিয়ম অনুযায়ী আমরা কি, একটু আগে যে আমরা রুলসটা পড়েছিলাম যে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল, 3টা কন্ডিশনাল আমরা পরীক্ষা অ্যান্সার করি। ফার্স্ট কন্ডিশনালের নিয়ম অনুযায়ী কি বসে, যে ফার্স্ট কন্ডিশনালে ইফ প্লাস, আবার লিখি আমি, প্রেজেন্ট ইনডিফিনিট, আর অপর পাশে কি বসে, ফিউচার ইনডিফিনিট, তাই না? আচ্ছা, আর সেকেন্ড কন্ডিশনালে কি বসে, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট, আর অপর পাশে কি বসে, উড কুড মাইট প্লাস V1। আর থার্ড কন্ডিশনালে ইফ প্লাস পাস্ট পারফেক্ট, আর অপর পাশে কি বসে, এই উড বসতে পারে, কুড বসতে পারে, প্লাস হ্যাভ প্লাস V3, তাই না? তো সেই নিয়ম অনুযায়ী দেখো এখানে কোনো কোনো বাক্যে দেখবা এই পাশে গ্যাপ থাকে, কোনো কোনো বাক্যে দেখবা এই পাশে গ্যাপ থাকে। তো আমাদের এই প্রশ্নে গ্যাপটা দিয়ে আছে কোথায়, এই পাশে। তাহলে আমাদের একটু ধরতে হবে পরবর্তী পাশে কি আসে। পরবর্তী পাশে কি আছে, উড নট স্লিপ, অর্থাৎ উড প্লাস V1 আছে। তাহলে উড প্লাস V1 কোন কন্ডিশনাল সেন্টেন্সে যায়, এই সেকেন্ড কন্ডিশনালে। তাহলে সেকেন্ড কন্ডিশনাল নিয়ম অনুযায়ী যদি উড প্লাস V1 অপর পাশে থাকে, তাহলে তার আগের পাশে কি থাকবে, পাস্ট ইনডিফিনিট। তো পাস্ট ইনডিফিনিটে আমরা কোন ভার্ব ইউজ করি, V2। এই সেন্টেন্সে দেখো তো V2 কোথায় আছে, গো কি V1, কাটা, হ্যাড গান এটা হবে না 3, আর উড গো হবে না। তাহলে কি হবে, উত্তরটা হবে ওয়েন্ট, কারণ আমরা সেকেন্ড কন্ডিশনের নিয়ম অনুযায়ী কি বসে, ইফের সাথে পাস্ট ইনডিফিনিট বসলেই অপর পাশে আমরা উডেন্ট স্লিপ দিতে পারি। আচ্ছা, 5 নম্বর ঠিক আছে, ওয়েন্ট। পরের কোশ্চেনে আমরা যাই যে দ্য পিপল সিটিং নেক্সট টু মি অন দ্য প্ল্যান ওয়াজ নার্ভাস ড্যাশ বিফোর। আচ্ছা, এখানে হচ্ছে ধরো এখানে সেন্টেন্সটা শেষ হয়ে গিয়েছে, বুঝছো? এরপরে তোমাদের যাবে, এখানে সেন্টেন্সটা শেষ, এরপর থেকে নতুন একটা সেন্টেন্স তৈরি হবে। দ্য পিপল সিটিং নেক্সট টু মি অন দ্য প্লেন ওয়াজ নার্ভাস, অর্থাৎ আমার পাশে বসা একজন ব্যক্তি, অর্থাৎ আমি প্লেনে করে যাচ্ছি কোথাও, আমার পাশে বসা একজন ব্যক্তি খুবই নার্ভাস ফিল করছে। কারণটা কি, কারণ আমরা এই অপশন দেখে বুঝতে পারবো যে কারণটা হচ্ছে সে পূর্বে কখনো প্লেনে ভ্রমণ করে নাই।
তো স্বাভাবিকভাবে আমরা যখন যাদের একটু হাইফোবিয়া আছে তারা কি হয় যে একটু উঁচুতে উঠলে আমাদের একটু ভয় কাজ করে, নার্ভাসনেস কাজ করে। তো সেই জিনিসটা ধরো আমার পাশে বসা ব্যক্তির মাঝে কাজ করতেছে, তো সেই অনুযায়ী এখানে উত্তরটা কি হবে একটু বলো তো। আচ্ছা, এটার উত্তরটা হবে হচ্ছে দে হ্যাডেন্ট ফ্লন। আচ্ছা, কেন হলো? কারণ তোমরা যখন টেন্স পড়েছো, টেন্সের ক্ষেত্রে পারফেক্ট টেন্সের একটা বিষয় আছে যে প্রেজেন্ট টেন্স হোক বা পাস্ট পারফেক্ট টেন্স হোক, আচ্ছা প্রেজেন্ট হোক বা পাস্ট পারফেক্ট হোক, যে কোনো প্রেজেন্ট এবং পাস্ট পারফেক্ট টেন্সের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই টেন্সটা তখনই বসবে যখন তুমি বুঝতে পারবা যে এটা দ্বারা বোঝাচ্ছে যে একটা কাজ ঘটছে কিন্তু সে পূর্বে কখনো করে নাই, এমন একটা অর্থে আমরা এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পাস্ট পারফেক্ট টেন্সটা ইউজ করি। অর্থাৎ একটা কাজ বর্তমানে ঘটছে কিন্তু পূর্বে সে কখনো সে কাজটি করে নাই, সেই অর্থে আমরা কি করি, এই পাস্ট পারফেক্ট টেন্সটা ইউজ করি। দে হ্যাডেন্ট ফ্লন, এখানে এটা হবে না কারণ এটা হচ্ছে হ্যাভ আছে। আমরা হ্যাভ ইউজ করতে পারতাম কখন, যদি এখানে ইজ থাকতো, যদি এখানে ইজ থাকতো তাহলে আমরা কি ইউজ করতে পারতাম, দে হ্যাভেন্ট ফ্লন। এখানে আছে কি ওয়াজ, যেহেতু পাস্ট টেন্সে আছে তো আমাদের পাস্টের দিকে যেতে হবে। আর দে হ্যাড নেভার ফ্লাই, দেখো হ্যাডের পরে তো কখনো ফ্লাই বসে না, কি বসে, ফ্লন বসে। তাই এটা উত্তর হবে না, এটা উত্তরটা হবে কি সি। তাহলে যারা সঠিক উত্তর দিয়েছো তারা সি। আচ্ছা, সাজু ইসলাম, সানজিদা, তাসফিয়া বিনতে মাহমুদ, হ্যাঁ তুমি বিফোর্সের রুলস দিয়েও ইউজ করতে পারো এটা। আচ্ছা, এরপরে যাবো যে ইটস নট এনি ফেভারিট জব বাট আই লাইক ড্যাশ কিচেন অ্যাজ অফেন অ্যাজ পসিবল। এটা খুবই সহজ জিনিস, খুবই সহজ একটা প্রশ্ন, এটা উত্তর বলো তো। সাজু ইসলাম বলছে সি। আচ্ছা, আমরা কমেন্ট যোদ্ধা না হই, আমরা উত্তর দেওয়ার যোদ্ধা হই, ঠিক আছে? আমরা কে কত বেশি উত্তর দিতে পারবো সেটার প্রতিযোগিতা করি। আচ্ছা, একজন তো যে সাজু ইসলাম সি, হ্যাঁ তোমার তো সঠিক হচ্ছে আই লাইক টু ক্লিন দ্য কিচেন অ্যাজ অফেন অ্যাজ পসিবল। অর্থাৎ কিছু কিছু ভার্ব আছে যেগুলোর পরে আমরা সাধারণত জেরান্ড ইউজ করি, বা কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর পরে আমরা কি ইউজ করি, ইনফিনিটিভ ইউজ করি। ঠিক তেমনই লাইক এই ভার্বগুলোর পরে আমরা ইনফিনিটিভ ইউজ করি, ঠিক আছে? টু ক্লিন, এখানে যদি এনজয় থাকতো আমরা সাধারণত কি করি, এনজয়ের পরে ভার্ব প্লাস আইএনজি ইউজ করি, তাই না? তো এরকম কিছু ওয়ার্ড আছে যেগুলো তোমরা ক্লাসে দেখেছো অনেক, যে কিছু ওয়ার্ডের পরে আমরা স্বাভাবিকভাবে ইনফিনিটিভ ইউজ করি এবং কিছু ওয়ার্ডের পরে স্বাভাবিকভাবে আমরা কি ইউজ করি, জেরান্ড ইউজ করি। ঠিক তেমন এই লাইকের পরে আমরা কি ইউজ করি অর্থগত দিক থেকে টু ক্লিন। পরের প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করি, চিলড্রেন আন্ডার 16 ড্যাশ হাফ দ্য পপুলেশন অফ দ্য সিটি। আচ্ছা, এইটা একটু কি আমাদের ইডিয়ম এন্ড ফ্রেজ অর্থাৎ ফ্রেজাল ভার্বস এর রুলস থেকে এসেছে। আচ্ছা, একজন বলেছে লাইক প্লাস ক্লিনিং হবে না কেন? দেখো, 2+V1 কখন ইউজ করা হয় আর আইএনজি কখন ইউজ করা হয় তোমাদের একটা বিষয় বোঝায়, যে আইএনজি অর্থটা বোঝায় এ অর্থে, আর টু ইউজ করা হয় হচ্ছে তে অর্থে, ঠিক আছে? তুমি যখন এ অর্থে আইএনজি, টু অর্থে তে, এখানে তুমি যদি একটু বাংলা করো যে ইটস নট মাই ফেভারিট জব, এটা আমার কি ভালো মানে আমার প্রিয় জব না, বাট আই লাইক, বাট আমি পছন্দ করি টু ক্লিন দ্য কিচেন অ্যাজ অফেন অ্যাজ পসিবল, অর্থাৎ কিচেন পরিষ্কার করতে। দেখো শেষে তে আসে না আমাদের, যে কোনো বাক্যে দেখবা যদি ভার্ব তে প্রকাশ করে অর্থাৎ তে যুক্ত থাকে, তে মনে রাখবা, তে তে বুঝাতে সবসময় ইনফিনিটিভ ইউজ করবা। 2+V1 সবখানে কিন্তু সকল নিয়ম খাটে না। এই জন্যই বলেছি যে যাদের রিডিং ক্যাপাবিলিটি ভালো, যাদের ভাবার্থ বোঝার দক্ষতা ভালো, তাদের ক্ষেত্রে আসলে গ্রামারের রুলস খুব একটা দরকার হয় না, ঠিক আছে? একটু অর্থ দেখেই তোমরা উত্তর করতে পারবা যে আইএনজি কখন ইউজ করবে। যদি আমাদের শুধু এ থাকতো, লাইক সে, করছে, এর ক্ষেত্রে আমরা কি, লাইক আই এম ডুইং দ্য ওয়ার্ক, এটা আমরা কি লিখি, আই এম ডুইং দ্য ওয়ার্ক, করছি, অর্থাৎ এ সি, এইগুলো অর্থে আমরা
আইএনজি ইউজ করি, বাট টু ইউজ করবো কখন? যখন তে অর্থ দিবে। দেখো এটা অর্থ কি, বাট আই লাইক ড্যাশ দ্য কিচেন অ্যাজ অফেন অ্যাজ পসিবল, অর্থাৎ কিচেন পরিষ্কার করতে আমি পছন্দ করি। ঠিক আছে, তে অর্থে আমরা টু ক্লিন ইউজ করবো। বুঝতে পারছো তোমরা? আচ্ছা, আমরা চিলড্রেন আন্ডার 16 ড্যাশ হাফ দ্য পপুলেশন অফ দ্য সিটি, এইটার উত্তর কি হবে? আচ্ছা, এটা বেশিরভাগ শিক্ষার্থী দিচ্ছে ডি 8-এর। সবাই ডি দিচ্ছে। আচ্ছা, ইসরাত ফাল্গুনি এ দিয়েছে। হ্যাঁ, এটার উত্তরটা হবে হচ্ছে এ। আচ্ছা, ডি কেন হবে না, এ কেন হবে, এটা তোমাদের দেখাচ্ছি। দেখো, মেকআপ মানে কি? মেকআপ মানে তৈরি করে বা পূর্ণ করে বা এরকম পরিপূর্ণ অর্থে। ঠিক আছে। আচ্ছা, পুট আপ মানে কি? পুট আপ মানে হচ্ছে অবস্থান করা বা থাকা। টেক আপ, আচ্ছা ব্রিং আপ মানে কি? প্রতিপালন করা বা লালিত হওয়া। প্রতিপালন করা বা লালিত হওয়া। চিলড্রেন আন্ডার 16 ড্যাশ হাফ দ্য পপুলেশন অফ দ্য সিটি, এটার অর্থটা কি? যে একটা সিটির অর্ধেক পপুলেশনটা কি করে? যে চিলড্রেনরা তৈরি করে, অর্থাৎ চিলড্রেনরা হচ্ছে আমাদের কি পপুলেশনের অর্ধেক। এই মেকআপ অর্থে হচ্ছে আমরা এই তৈরি করা অর্থে বা পূর্ণ করা অর্থে আমরা এই মেকআপটা ইউজ করব। ঠিক আছে। আচ্ছা, 8-এর সবাই বেশিরভাগ জনই ডি দিয়েছিল। এখানে ইসরাত ফাল্গুনি সানজিদা এ দিয়েছো, তোমাদেরটা সঠিক। আচ্ছা, কারণ চিলড্রেন আন্ডার দ্য 16 মেকআপ হাফ দ্য পপুলেশন অফ দ্য সিটি, তারা কি করে? একটা শহরের অর্ধেক জনগোষ্ঠীকে রিপ্রেজেন্ট করে, পরিপূর্ণ করে বা তৈরি করে। এই জন্য অর্থে আমরা হচ্ছে আন্ডার 16 মেকআপ ইউজ করবো। ব্রিং আপ অর্থ হচ্ছে লালন পালন করা। তোমরা যে কিছু অধিকাংশ শিক্ষার্থী ডি দিয়েছো, ব্রিং আপ অর্থ হচ্ছে কি? লালন পালন করা। কিন্তু তুমি যদি এটা ইউজ করো যে চিলড্রেন আন্ডার 16 ব্রিং আপ হাফ অফ দ্য পপুলেশন অফ দ্য সিটি, অর্থাৎ শিশুরা অর্থাৎ চিলড্রেনরা কি করে? সিটির অর্ধেক মানুষকে লালন পালন করে, তাই না? উল্টাটা হবে। ঠিক আছে, ব্রিং আপ না। আচ্ছা, মেকআপ yesterday we watched TV all evening dash we didn't have anything better to do। আচ্ছা, এটা আমাদের একটু কনজাংশন রিলেটেড কোশ্চেন। ঠিক আছে, একটু কনজাংশন রিলেটেড কোশ্চেন। কনজাংশন কিন্তু আমরা সারা জীবন পড়েছি কি অ্যান্ড অর বাট ইয়েট সো, এগুলো না, আরও অনেক কনজাংশন আছে। ঠিক আছে, যে লাইক যখন WH ওয়ার্ডগুলো যখন বাক্যের মাঝে বসে, তারা কিন্তু একদিক দিয়ে রিলেটিভ প্রোনাউন হয়, আবার অপর দিক দিয়ে তুমি যদি সেন্টেন্সের কথা চিন্তা করো, কমপ্লেক্স সেন্টেন্স, তারা কি করে? একটা সাবঅর্ডিনেটেড কনজাংশন যুক্ত হয় তারা। ঠিক আছে, তাহলে এই সেন্টেন্সটার অর্থটা একটু অর্থভিত্তিক। এটা কি হবে? 9 নম্বর। আচ্ছা, 9-এর নাজমুল বলছে বি, জয় বলছে বি। আচ্ছা, এটার উত্তরটা হবে বি, অ্যাজ। অ্যাজ কোন অর্থে ব্যবহার করা হয়? যেহেতু অর্থে আমরা কি ইউজ করি? অ্যাজ ইউজ করি। হোয়েন অর্থ কি ইউজ করি? যখন। হোয়াইল কখন? হোয়াইল ও যখন অর্থে ইউজ করা যায়। আর দো মানে কি? যদি, তাই না? বা যদিও। তাহলে দেখো, একটু অর্থ যদি তোমরা লক্ষ্য করো যে ইয়েস্টারডে উই ওয়াচ টিভি অল ইভিনিং, অর্থাৎ গতদিন আমরা কি করেছি? পুরো সন্ধ্যা টিভি দেখে কাটিয়েছি। ড্যাশ উই ডিডেন্ট হ্যাভ এনিথিং বেটার টু ডু, আমাদের কাছে যেহেতু এর চেয়ে বেটার কোনো কিছু করা ছিল না, তাই আমরা কি করেছি? টিভি দেখে কাটিয়েছি। এই যে যেহেতু, এই যেহেতু অর্থে আমরা হচ্ছে অ্যাজ ইউজ করব। আচ্ছা, উই ড্যাশ বাই লাউড নয়েজ ডিউরিং দ্য লাস্ট নাইট। আচ্ছা, উই ড্যাশ বাই লাউড নয়েজ ডিউরিং দ্য লাস্ট নাইট, এখানে কি ভার্বটা কি? ওক, তাই না? অর্থাৎ গত রাতে খুব উচ্চ শব্দে আমরা কি জেগে উঠেছিলাম, এই অর্থে এইখানে কি বলবে একটু বলো তো। 10 কেউ বলছে বি। আচ্ছা, উই ড্যাশ বাই লাউড নয়েজ ডিউরিং দ্য লাস্ট নাইট। আচ্ছা, লাস্ট নাইট এই দিকে আগে লক্ষ্য করবা। লাস্ট নাইট, লাস্ট নাইট কাকে রিপ্রেজেন্ট করে? প্রেজেন্ট, পাস্ট ইনডিফিনিট টেন্সকে, তাই না? পাস্ট ইনডিফিনিট টেন্স।
পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার দেখো এই সেন্টেন্সটা কি অ্যাক্টিভ না প্যাসিভ। দেখো উই ওকে আমরা কিন্তু নিজেরা উঠি নাই, আমাকে কি উচ্চ শব্দের মাধ্যমে জাগিয়ে দেওয়া হয়েছে, এটা একটা কি প্যাসিভ সেন্টেন্স। তাহলে আমাদের এই যে পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ রুলসটা কি, যে সাবজেক্ট বসবে প্লাস ওয়াজ অথবা ওয়ার বসবে প্লাস কি বসবে V3 বসবে। সেই অনুযায়ী দেখো এখানে দেখো ও কাপ এটা হচ্ছে অ্যাক্টিভ, এটা বাদ। দেখো আর ওকে না হবে না, কারণ কি এটা আমাদের টেন্সটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্সের, এখানে আর তো পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ হয় না, এটাও আমার বাদ। আবার দেখো ওয়ার ওয়াকিং, তো প্যাসিভের রুলস অনুযায়ী ওয়ারের পরে কি বসবে V3 বসবে, তাই এটাও আমার হবে না। একমাত্র সঠিক উত্তরটা হচ্ছে সি, ওয়ার ওয়াকেন আপ। আচ্ছা দেন 11 নম্বর, হুইচ স্পেলিং ইজ কারেক্ট। আচ্ছা 11 নম্বরটি স্মেলিং। আচ্ছা স্পেলিংস তো আর বোঝানোর কিছু না, ঠিক আছে, বি। আচ্ছা এরপরে যদি আমরা যাই, হু এক্সপ্রেসড হার ডিজায়ার টু ফ্লাই টু মার্স ইভিনিং ফর ওয়ান ওয়ে ট্রিপ। দেখবেন সকল বিশ্ববিদ্যালয়ে একটা দুইটা বা তিনটা চারটা কি হয় যে আমাদের টেক্সট বুক রিলেটেড কিছু কোশ্চেন থাকে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের টেক্সট বুক, আমরা হচ্ছে 2 পড়েছি না, যে ভ্যালেন্টিনা তেরেস্কোভা আর হচ্ছে কল্পনা চাওলা, ওই অধ্যায় থেকে এই প্রশ্নটা এসেছে। তো এটার উত্তরটা কী হবে, যারা টেক্সট বুক ভালো করে পড়েছো তারা উত্তর করতে পারবা। আচ্ছা 12 নম্বর, হু এক্সপ্রেসড হার ডিজায়ার টু ফ্লাই টু মার্স ইভেন ইফ ফর এ ওয়ান ওয়ে ট্রিপ। আচ্ছা ইসরাত ফাল্গুনি বলছে 12B। হ্যাঁ ভ্যালেন্টিনা তেরেস্কোভা, কারণ ভ্যালেন্টিনা তেরেস্কোভা এখন কোথায় আছে, যে রাশিয়ার লেজিসলেটিভ কাউন্সিল আছে, তো আইন পরিষদে, এবং সে কী করছে, রাশিয়ার যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছিল যে আমাকে মঙ্গল গ্রহে ওয়ান ওয়ে ট্রিপ, মানে কি সে এসে ফিরে নাও আসতে পারে, অর্থাৎ সে তার মৃত্যুর ঝুঁকি নিয়ে মঙ্গল গ্রহে যেতে চেয়েছে, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখবো প্রোলেটারিয়েট মিনস। আচ্ছা এই প্রোলেটারিয়েট মিনস এটা একটু অর্থবিদ্যা, এটাও আমাদের কোথায় আছে, EFT-তে আছে, তাই না, আমাদের টেক্সট বইয়ে এই প্রোলেটারিয়েট ওয়ার্ডটা আছে। এখানে কি হবে 13 নম্বর, আচ্ছা 13 নম্বরটা হচ্ছে প্রোলেটারিয়েট বলতে বোঝায় ওয়ার্কিং ক্লাস মানুষকে, ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা যদি লক্ষ্য করি, নেলসন ম্যান্ডেলা ওয়াজ ডিটারমাইন্ড টু ড্যাশ ডাউন অ্যাপারথাইড, এটাও আমাদের EFT-তে আছে, তাই না, নেলসন ম্যান্ডেলার অধ্যায়তে আমাদের আছে। তাহলে এই EFT-র এই বিষয়গুলো আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। নেলসন ম্যান্ডেলা ওয়াজ ডিটারমাইন্ড টু, নেলসন ম্যান্ডেলা ওয়াজ ডিটারমাইন্ড টু, দেখো আগে দেখবে, দেখো 2 এর পরে সাধারণত কি বসে, V1 বসে, এখানে খুঁজে বের করো কোথায় B1 আছে, দেখো ব্রড এটা কাটা, ব্রিঙ্গিং ING আছে এটাও কাটা, B1 আছে কোথায়, ব্রিঙ্গিং আর হচ্ছে এই দুইটা জায়গাতে, তাই না। তো এই ভিতর কোনটা হবে, এটা হবে হচ্ছে ব্রিং ডাউন অ্যাপারথাইড। ব্রিং ডাউন মানে কি, এটা হচ্ছে একটা ইডিয়ম। ব্রিং ডাউন মানে কি, কোনো কিছু শেষ করে দেওয়া বা কোনো কিছু স্থবির করে দেওয়া অর্থে আমরা ব্রিং ডাউন ইউজ করি। হ্যাঁ তোমরা যারা উত্তর ডি বলছো তাদেরটা সঠিক হয়েছে। আচ্ছা এরপর আমাদের আজকে লাস্ট কোশ্চেন, দ্য ওয়ার্ড কগনিটিভ ইজ এ অথবা অ্যান। কগনিটিভটা কোথায় আছে আমাদের, এটাও আমাদের কোথায় আছে, EFT-তে আছে, তাই না, ইংলিশ ফর টুডেতে। তো ইংলিশ ফর টুডের বইগুলোর টেক্সটগুলো খুব ভালোভাবে তোমরা পড়বা, প্যাসেজগুলো, এবং প্যাসেজের যে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো সিনোনিম অ্যান্টোনিমগুলো পড়বা, এবং ওই ওয়ার্ডগুলো কোন পার্টস অফ স্পিচ অনুযায়ী সেন্টেন্সকে রিফর্ম করতেছে ওই জিনিসগুলো তোমরা একটু ইউজ করবা বা পড়বা। আচ্ছা 15 নম্বর, আচ্ছা কেউ বলছে ভার্ব, কেউ বলছে নাউন। দ্য ওয়ার্ড কগনিটিভ ইজ এ অ্যাডজেক্টিভ, ঠিক আছে। একটা সেন্টেন্স আছে না যে কগনিটিভ এলিমেন্টস অফ আওয়ার মাইন্ড, এই কগনিটিভটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এই ছিল আজকে তোমাদের জন্য। তোমরা যারা ক্লাস করেছো এতক্ষণ ধৈর্য ধরে, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং আগামী বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষাগুলো রয়েছে তোমাদের জন্য শুভকামনা রইল। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের
সফলতার সাথে তোমরা উত্তীর্ণ হও আশা করি। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Thank you.